না, আর্জেন্টিনার রেফারি লাইন্সম্যানরা ফ্রান্সের বিশ্বকাপ অভিযানের পথে কাঁটা বিছিয়ে দেয়নি। মানে ফ্রান্স মরক্কো কোয়ার্টার ফাইনালে বলার মতো তেমন কিছুই হয়নি। রেফারিং পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারেন শুধুমাত্র ফ্রান্সকে সেই পেনাল্টিটা দিয়ে দেওয়া, সেইটাও আসলে একেবারে ক্লিয়ার পেনাল্টি ছিল। এখন পেনাল্টিটা না দেওয়া হলে তখন হয়তো অনেক আলোচনা হতো যে না, আর্জেন্টাইন অফিসিয়াল তারা আসলে পেনাল্টিটা কেন দিল না ফ্রান্সকে, কিন্তু পেনাল্টিটা ওই স্ট্রেট পেনাল্টি দিয়ে দিয়েছে এবং কিলিয়ান এমবাপ্পে সেটা স্ট্রেট মিসও করে ফেলেছেন। মানে এই ওয়ার্ল্ড কাপে লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পে একেবারে পায়ে পায়ে এগুচ্ছেন। এমবাপ্পে গোল করেন, মেসি গোল করেন, মেসি গোল করেন, এমবাপ্পা গোল করেন। একটা জায়গায় এতদিন পর্যন্ত একটুখানি অমিল ছিল, সেটা হচ্ছে গিয়ে মেসি পেনাল্টি মিস করেছেন। একটা না, ২ টা পেনাল্টি মিস করেছেন। সেইখানে কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি থেকে গোল করে দিয়েছিলেন প্যারাগুয়ের বিপক্ষে রাউন্ড অফ 16 এর ম্যাচে। এই খেলাটাতে মেসিকেও তিনি ইকুয়াল করে ফেললেন। কেননা পেনাল্টিটা মিস করেছেন কিলিয়ান এমবাপ্পে। তাতে কি ফ্রান্সের জিততে কোনো অসুবিধা হয়নি, বরং প্যারাগুয়ের বিপক্ষে আগের ম্যাচটা জিততে যেমন তাদের ঘাম ঝরাতে হয়েছে, এই ম্যাচটা মোটামুটি তারা অনায়াসেই জিতে গেছে। মরক্কো সারপ্রাইজিংলি এই ম্যাচটাতে তারা যেই ফরমেশনে খেলেছে, যেই সেট আপটাতে খেলেছে এবং যেই ইন্টেন্সিটি নিয়ে খেলেছে, সেইটা তাদের সঙ্গে ঠিক যায় না। মানে মরক্কো আরও অনেক কঠিন লড়াই ফ্রান্সকে উপহার দেবে বলে ধারণা করা হচ্ছিল ম্যাচের আগে। তবে ম্যাচটা প্রথমার্ধে গোলশূন্য থাকলেও ফ্রান্স একটা ওই পেনাল্টি থেকে চান্স মিস করলো এবং আরও ২-৩টা সুযোগ তারা মিস করেছে মরক্কোর কিপার ইয়াসিন বনুর বিরুদ্ধে। তা সত্ত্বেও সেকেন্ড হাফের ওই যে কোনো মুহূর্তে যে ফ্রান্স ঘুরে দাঁড়াতে পারে, মিনিট ৬ এর মধ্যে ২টা গোল কিলিয়ান এমবাপ্পে এবং উসমান ডেম্বেলে, তাতে করেই মরক্কোকে হারিয়ে ফ্রান্সের সেমিফাইনালে ওঠাটা এক অর্থে নিশ্চিত হয়ে যায়। কতটা নিশ্চিত আপনি দেখেন, ২-০ গোলে লিড থাকা অবস্থায় কোচ দিদিয়ের দেশম ৭৭তম মিনিটে কিলিয়ান এমবাপ্পেকে তুলে নিলেন। মানে খেলার তো নির্ধারিত সময় তখনও ১৩ মিনিট বাকি। এখনকার যে ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলোর ট্রেন্ড, তাতে ওই সেকেন্ড হাফে ইনজুরি টাইম, খেলোয়াড় বদল-টদল, গোল-টোল সবকিছু মিলিয়ে মনে করেন যে ৭-৮ মিনিট তো থাকেই। তার মানে তখনও আরে মোটামুটি মিনিট ২০ খেলা বাকি। যেইখানটাতে মাত্র ২ গোলের লিড, একটা গোল যদি মরক্কো শোধ করতে পারে তাহলেই তো ম্যাচ ইজ অন। তাহলেই তো এমবাপ্পে কে মাঠ থেকে তুলে নেওয়ার জন্য রিগ্রেট করার একটা পরিস্থিতি তৈরি হয়। কিন্তু ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম ওয়াজ সো শিওর তার টিমের উপরে যে এই লিডটা তারা আসলে লুজ করবে না এবং তারা করেওনি। ইনফ্যাক্ট তারা এই নিয়ে নকআউট পর্বে ৩টা ম্যাচেই সুইডেন, প্যারাগুয়ের পরে মরক্কোর বিপক্ষে ম্যাচে ক্লিন শিট রাখলো। ফ্রান্স তাদের ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে টানা ৩টা ম্যাচ ক্লিন শিট রাখেনি কখনো। ২-০ গোলে জিতে তারা সেমিফাইনালটা নিশ্চিত করে ফেললো। এখন সেইখানটাতে ফ্রান্স অপেক্ষায় আছে স্পেনের। স্পেন বেলজিয়াম ম্যাচের বিজয়ীর আর কি। আমরা অপেক্ষায় আছি স্পেনের, কেননা ফ্রান্স ভার্সেস স্পেন ফাইনালের আগের একটা ফাইনাল আমরা সেমিফাইনালে দর্শক হিসেবে দেখতে চাই। ফ্রান্সে যে আজকের জয়টা মরক্কোর বিপক্ষে, আমি বলছিলাম যে মরক্কোর সেটআপটা একটু সারপ্রাইজিং, কেননা পুরো টুর্নামেন্টেই তারা এন্টারটেইনিং ফুটবল খেলেছে। হ্যাঁ, আজকে তাদের ইসমাইল সাইবারি মূল স্ট্রাইকার নেই, কিন্তু সেই জায়গাটাতে তারা কোনো ফরওয়ার্ড ছাড়া একাদশ সাজালো। তারা এখানে ওই যে রাহিমিকে আগের ম্যাচগুলোতে নামিয়েছে, সুফিয়ান রাহিমি, তাকেও ওইখানটাতে খেলানো হলো না। ফলে শুরুতেই যে তারা পিছিয়ে গিয়ে সিটব্যাক করেছে এবং টু সাম এক্সটেন্ট সেটা তো সফল হয়েছে। প্রথমার্ধে তো তারা গোল খায়নি, যদিও অনেকগুলো গোল হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। কিলিয়ান এমবাপ্পের কথা বললাম, পেনাল্টিটা তিনি মিস করেছেন। কিন্তু সেই পেনাল্টি মিস করার পাশাপাশি ইয়াসিন বনু আরও বেশ কিছু দুর্দান্ত সেভ করেছেন। ডায়েত উপমাকানোর একটা ওই যে ম্যাচের শুরুর দিকে যেই সেভটা করলেন, যদিও উপমাকানোর হেডটা একটু দুর্বল ছিল। তারপরে ডিজায়ার ডুয়েটটা খুব ভালো সেভ করেছেন ডান পাশে ঝাঁপিয়ে পড়ে। আরও একটা দূরপাল্লার শট, সেইটা বারে দিনিয়ের বারে প্রতিহত হয়েছে, কিন্তু তার আগে মনে হয় যে বনুর একটা ফিঙ্গার টিপস ছিল, আঙ্গুলে লেগেছিল। ফলে ফ্রান্স টু সাম এক্সটেন্ট একটু ফ্রাস্ট্রেটেড ছিল বিরতিতে সময়, কেননা তারা গোল পায়নি, কিন্তু একই সঙ্গে এইটাও একটা ছিল যে না, গোল তারা পাবেই, গোল কখনো না কখনো পাবেই। এখন মরক্কো যদি এরকম সিটব্যাক করে ভেবে যে তারা আসলে ৯০ মিনিটের এই ফ্রান্স দলটাকে আটকে রাখবে, এই দেমবেলে, ওলিসে, এমবাপ্পে, তারপরে দুয়ে, এইটা আসলে ভাবনাটা পুরোপুরি ভুল এবং সেইটা যে ভুল কতটা এমবাপ্পে সেটা বুঝিয়ে দিয়েছেন ম্যাচের ৬০তম মিনিটে। বক্সের মাথায় তিনি বল নিয়ে যেইভাবে, আপনি আবার ভিডিওটা দেখবেন যে তার মোটামুটি ৪ গজ রেডিয়াসের মধ্যে ৪ জন মরক্কোর প্লেয়ার রয়েছেন, কিন্তু এর মধ্যে থেকে যে মাপা বাঁকানো শটটা তিনি করলেন, ইয়াসিন বনুর আসলে কিছু করার ছিল না। এইটা একেবারে কম্পাস মাপা শট এবং সেটা জালের আশ্রয়ে যাওয়ার সাথে সাথে ফ্রান্সের এক ধরনের একটা রিলিফ হলো। মিনিট ৬ পর রিলিফটা আরও অনেক বেশি হয়ে গেল যখন উসমান ডেম্বেলে তিনি ডান্স করে হচ্ছে গিয়ে ভেতরে ঢুকে গিয়ে হঠাৎ করে একটু জায়গা ডান পাশে বের করে নিয়ে ইয়াসিন বনুকে একটু পরাস্ত করেছেন লেফট সাইডে। এই গোলটাতে অবশ্য বনু একটু ডিসঅ্যাপয়েন্টেড হতে পারেন যে তার গ্লাভসে লেগেছিল, কিন্তু হয়তো বা আর একটু আর্লি অ্যান্টিসিপেট করতে পারলে
বলটা ঠেকালেও ঠেকাতে পারতেন। কিন্তু এই যে মিনিট 6 মধ্যে 2 গোল ফ্রান্স দিয়ে দিল, তার মধ্যে কিলিয়ান এমবাপ্পের সেই গোলটা হচ্ছে গিয়ে এই ওয়ার্ল্ড কাপে তার 8 নাম্বার গোল। লিওনেল মেসিরও 8টা গোল, এমবাপ্পেরও 8 গোল। হয়ে গেল তারা ওই যে গোল্ডেন বুটের রেসটাও জমজমাট। সেকেন্ড গোলটাতে অবশ্য আবার কিলিয়ান এমবাপ্পের অ্যাসিস্টও রয়েছে। সো অ্যাসিস্ট সঙ্গে তার 3টা অ্যাসিস্ট হয়ে গেছে, মেসির 1টা অ্যাসিস্ট। অ্যাসিস্টে এগিয়ে থাকায় কিন্তু গোল্ডেন বুটের রেসটাতেও কিলিয়ান এমবাপ্পে এই মুহূর্তে এগিয়ে আছে। ওসমান ডেম্বেলেরও কিন্তু এটা 5 নাম্বার গোল। এক ওয়ার্ল্ড কাপে 2 জন ফ্রান্সের ফুটবলারের 5+ গোল, এটা কিন্তু গত 60 বছরে প্রথমবারের মতো দেখা গেল। এবং মাইকেল ওলিসে সারপ্রাইজিংলি আজকেও গোল পান নাই, আরও সারপ্রাইজিংলি ধরেন অ্যাসিস্ট পান নাই। অ্যাসিস্ট তো 5টা তিনি পেয়ে আছেন। সেটা হবে আমার ধারণা মাইকেল ওলিসের বিগ পারফরমেন্স, মানে বিগ পারফরমেন্স তিনি দিয়ে যাচ্ছেন রেগুলারলি, কিন্তু ওই যে গোলে সেইটা আমার ধারণা একটু ডিউই হয়ে আছে। কে জানে সেমিফাইনাল ফাইনালের জন্যই জমিয়ে রেখেছেন কিনা। মরক্কো পরের দিক দিয়ে গিয়ে চেষ্টা করেছিল, তারা আফ্রিকান চ্যাম্পিয়ন, তারা গতবার সেমিফাইনাল খেলেছে এই ফ্রান্স দলের সঙ্গে, সেইখানে তারা 2-0 হেরেছিল। এই ম্যাচটাও তারা ফাইনালে গিয়ে 2-0 হারলো। শেষ দিকে গিয়ে তাদের সেই চেষ্টায় 2-1টা বার ওই ফ্রান্স গোলকিপারকে পরীক্ষায় পড়তে হয়েছে, কিন্তু সেই পরীক্ষাটা এমন বড় কিছু না, বরং ইয়াসিন মোনো আরও কিছু সেভ করেছেন বলেই ফ্রান্সের জয়ের ব্যবধানটা আর বাড়েনি। ফ্রান্স যে সেটা বাড়ানোর জন্য মরিয়াছিল ব্যাপারটা তাও না। কিলিয়ান এমবাপ্পেকে বললাম আমি 77তম মিনিটে উঠিয়ে নেওয়াতেই সেটা প্রমাণ। ফ্রান্স শুধু ম্যাচটা শেষ করতে চেয়েছে প্রফেশনাল একটা পারফরমেন্স দিয়ে, সেমিফাইনালের আগে জন্য কোনো আর ইনজুরি না হয়, কার্ডজনিত সমস্যা যেন পড়তে না হয়। একটা বড় ব্যাপার হচ্ছে গিয়ে মাইকেল ওলিসে যদি একটা ইয়েলো কার্ড দেখতো তাহলে কিন্তু তার সেমিফাইনালটা মিস হয়ে যেত। ফলে ওই জায়গাটা রয়েছে, ওইটা হয়নি, তাদের জন্য এটা একটা বিরাট বড় রিলিফের ব্যাপার। ফলে ফ্রান্স এই ম্যাচটাতে দিদিয়ের দেশমের দল আরও একবার কিন্তু তারা সেমিফাইনাল উঠে গেল। এই নিয়ে টানা 3য় ওয়ার্ল্ড কাপে অ্যাটলিস্ট তারা সেমিফাইনাল খেললো। গত 2টা ওয়ার্ল্ড কাপ তো ফাইনালি তারা খেলেছে। গত 8টা ওয়ার্ল্ড কাপে আমি দেখছিলাম যে মোটামুটি এই নিয়ে টানা, মানে 8টা ওয়ার্ল্ড কাপের মধ্যে 5মবার সেমিফাইনাল তারা খেললো। কিন্তু ধরেন এই নিয়ে টানা 3য় ফাইনাল যদি এই ফ্রান্স দল খেলতে পারে এবং যদি 2য় শিরোপা জিততে পারে, খুব সহজে এটা ফ্রান্সের ফুটবল ইতিহাসে সফলতম বল। এখনও আপনি আর্গুমেন্টটা প্লেস করতে পারেন, কিন্তু তখন আরও ভালোভাবে সেই আর্গুমেন্টটা থাকবে। দিদিয়ের দেশমের এটা লাস্ট অ্যাসাইনমেন্ট, এরপরেই তিনি ফ্রান্স জাতীয় দলের কোচের দায়িত্বটা ছেড়ে দিয়েছেন। শেষটা তিনি রাঙিয়ে দেওয়ার মতো সকল প্রস্তুতি মোটামুটি সম্পন্ন। গ্রুপ পর্ব শেষ, নকআউট পর্বেরও প্রথম 3 রাউন্ড শেষ, এখন শুধু সেমিফাইনাল আর ফাইনাল। সেমিফাইনালেই সবচেয়ে বড় পরীক্ষার মুখে ফ্রান্সকে পড়তে হবে, প্রবাবলি স্পেনের বিপক্ষে। আর যদি সেটা জিততে পারে, ফাইনালে গিয়ে হয় আর্জেন্টিনা অথবা ইংল্যান্ড। এই ফ্রান্স যেই ফুটবলটা খেলছে তাতে তাদের বিপক্ষে বিশ্বকাপ জয়ের বাজি না ধরাটা আসলে বিপজ্জনক। আমি তো আমার ফেভারিট র্যাঙ্কিংয়ে ফ্রান্সকে 1 নম্বরেই রেখেছি। আপনিও কি তাই রাখছেন না? বলুন তো দেখি।